নমস্কার বন্ধুরা, আমি বিদ্যুৎ আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কোঅপ এক্সপ্রেস। কলকাতা পুলিশ কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবলের ম্যাথমেটিক্সের আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করব, যেটা হচ্ছে ফ্র্যাকশান বা ভগ্নাংশ। দেখুন, ফ্র্যাকশান বা ভগ্নাংশের বেসিক জিনিসগুলো অনেকেই হয়তো জানেন, কিন্তু যারা আমি যেহেতু ক্লাসগুলো বেসিক থেকে করাচ্ছি, তাহলে ফ্র্যাকশানের সমস্ত বেসিক জিনিস আমরা এই ক্লাসে শিখে নেব, ঠিক আছে? এবং ভগ্নাংশের যে ছোট বড় হয়, কোনটা ছোট ভগ্নাংশ কোনটা বড় ভগ্নাংশ, ঠিক আছে, এই ভগ্নাংশের জিনিসগুলো আমরা কিন্তু এই ক্লাসে টোটাল শিখে নেব। এরপরে অ্যাডভান্স কিছু কোশ্চেন আছে, যেগুলো আমরা সিম্পলিফিকেশান চ্যাপ্টারে ভগ্নাংশের বাকি সমস্ত অঙ্কগুলো করব, ঠিক আছে? দেখুন, হয়তো আপনার মনে হতেই পারে যে ভগ্নাংশের তো অনেক অঙ্ক আছে, একটা ক্লাসের মধ্যে কি করে কমপ্লিট হবে, ঠিক আছে? আমাকে একটু সময় দিন। দেখুন, সিম্পলিফিকেশানে কিন্তু ভগ্নাংশের যাবতীয় কোশ্চান এবং ফ্র্যাকশান সিরিজের কোশ্চান সব কিছু কমপ্লিট হবে। 2.5 থেকে 3 মাস যেমন আমি সময় চেয়েছি, 3 মাস পরে যে খাতায় আপনি করছেন সেই খাতাটা শেষ করে দেখবেন, 3 মাস পরে আপনি এই খাতাটা লক্ষ্য করে দেখবেন যে আপনার কোনো জিনিস বাদ নেই, কোনো জিনিস আমি বাদ দেবো না, কোনো টপিক বাদ দেবো না, ঠিক আছে? তো চলুন দেরি না করে শুরু করা যাক। এবার ফ্র্যাকশানের একটা বেসিক কনসেপ্ট যদি আমরা পেতে চাই, তাহলে একটু লক্ষ্য করলে দেখব যে যদি আমরা একটা কেক কিনি, এটা ধরুন একটা কেক, ঠিক আছে? এই কেকটাকে আমি 4 ভাগে ভাগ করছি। কেকটাকে কি করলাম? আমি সমান 4 ভাগে ভাগ করলাম। এই যে ভাগটা, যদি আমি এটাকে এ নাম দিই, এটাকে বি নাম দিই, এটাকে সি নাম দিই, এটাকে ডি নাম দিই, ঠিক আছে? তাহলে এই যে বি পার্টটা, এই বি পার্টটাকে আমরা বলবো কি, যে পুরো কেকটার 1/4 অংশ। কি বলবো? বি পার্টটা কত? 1/4 অংশ, ঠিক আছে? তাই 1/4 এটাকেই আমরা বলি ভগ্নাংশ, 1/4, ঠিক আছে? বা আমরা বলতে পারি এ ডিজিট হুইচ ক্যান বি রিপ্রেজেন্টেড ইন পি বাই কিউ ফর্ম। পি বাই কিউ ফর্ম মানে যদি আমরা পি বাই কিউ ফর্মে যদি আনতে পারি, যেখানে কিউ কি, কিউ নট ইকুয়াল টু 0, কিউটা কি হবে না, কিউটা কখনোই 0 হবে না, ঠিক আছে? এবং পি কিউ কি, যে কোনো ইন্টিজার। বোঝা গেছে? দেখুন, এবার প্রশ্ন হবে যে কিউটা কেন 0 হবে না। দেখুন, কোনো একটা সংখ্যাকে যদি আমি কোনো একটা সংখ্যাকে 0কে যদি আমি কোনো সংখ্যা দিয়ে ভাগ করি, তাহলে সেক্ষেত্রে আমার উত্তর হবে 0, ঠিক আছে? বাট কোনো একটা সংখ্যাকে আমি যদি 0 দিয়ে ভাগ করি, তাহলে সেটা কি হবে? ইনফিনিটি, ঠিক আছে? এবং 0/0 আমরা কি জানি, যে সেটা হচ্ছে ইনডিটারমিনেট, ঠিক আছে? এটা কি? অনির্ণেয়, এটা কি? অনির্ণেয়। তাহলে কখনোই আমরা কি হরে, ভগ্নাংশের হরে আমরা 0 করব না। এই হর কাকে বলে? যেখানে আমরা এই পিটাকে বলবো কি, এই পিটাকে বলবো হচ্ছে নিউমেরেটর। এই পিটাকে আমরা বলবো কি? নিউমেরেটর বা লব বলি আমরা ভগ্নাংশের। এবং এই কিউটাকে আমরা বলবো ডিনোমিনেটর, ঠিক আছে? ডিনোমিনেটর বা হর, ঠিক আছে? তাহলে ভগ্নাংশের দুটো পার্ট, একটা পার্ট ওপরের পার্টটাকে আমরা বলবো নিউমেরেটর বা লব, এবং নিচের পার্টটাকে আমরা বলবো ডিনোমিনেটর বা হর, ঠিক আছে? দেখুন, কোনো একটা ফ্র্যাকশান, মনে রাখতে হবে, কোনো একটা ফ্র্যাকশান তাকে আমরা সিম্পল ফ্র্যাকশান বা ভালগার ফ্র্যাকশান কাকে বলবো? কোনো একটা ফ্র্যাকশানকে, দেখুন, সিম্পল ফ্র্যাকশান বা ভালগার ফ্র্যাকশান কাকে বলে? দ্য ফ্র্যাকশান হুইচ হ্যাজ এ ডিনোমিনেটর আদার দেন পাওয়ার অফ 10, ঠিক আছে? 10 10 কি কি হওয়া চলবে না? ডিনোমিনেটর কি কি হওয়া চলবে না? না 10, 100, 1000, 10-এর পাওয়ারে এগুলো কি হওয়া চলবে না, ঠিক আছে? ডিনোমিনেটর এগুলো হওয়া চলবে না। বোঝা গেছে? তাকে আমরা কি বলবো? সিম্পল ফ্র্যাকশান বা ভালগার ফ্র্যাকশান। এবার যদি উদাহরণ দিতে বলেন, তাহলে উদাহরণ কি হবে? 3/7, 5/7, 4/9, 5/11, এগুলো প্রত্যেকটাই কিন্তু সিম্পল ফ্র্যাকশান বা ভালগার ফ্র্যাকশান। বোঝা গেছে? এবার সিম্পল ফ্র্যাকশান বা ভালগার ফ্র্যাকশানের কয়েকটা টাইপ রয়েছে। যেমন প্রথম টাইপ হচ্ছে প্রপার ফ্র্যাকশান। প্রথম টাইপ কি? প্রপার ফ্র্যাকশান। এই প্রপার ফ্র্যাকশানকে আমরা বলি প্রকৃত ভগ্নাংশ। কি বলি? প্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে?
প্রকৃত ভগ্নাংশ। এই প্রপার ফ্র্যাকশন কাকে বলে? সিম্পল জিনিস, প্রপার ফ্র্যাকশন কাকে বলে? যদি কোনো ভগ্নাংশের নিউমেরেটার লবটা ছোট হয়, হরটা বড় হয়। একবারে সিম্পল জিনিস, লবটা ছোট হরটা বড়। মানে আগে যে ভগ্নাংশটা আমি একটা লিখেছিলাম কত 3/7, তাই তো? এরকম টাইপের প্রচুর উদাহরণ আছে। জাস্ট আমি নিয়মটা বলে দিলাম। প্রপার ফ্র্যাকশন কাকে বলে? যে কোনো ভগ্নাংশের যদি লবটা ছোট হয়, হরটা যদি বড় হয়, সেক্ষেত্রে আমরা সেই ভগ্নাংশটাকে বলবো প্রপার ফ্র্যাকশন। 2 নম্বর হচ্ছে ইমপ্রপার ফ্র্যাকশন। দেখুন ইমপ্রপার ফ্র্যাকশন কাকে বলে? যদি লবটা বড় হয় হরের থেকে। যদি লবটা বড় হয় মানে 11/7, ঠিক আছে, বা 13/9, এরকম টাইপের কিন্তু প্রচুর ভগ্নাংশের উদাহরণ রয়েছে, ঠিক আছে। 3 নম্বর যে ফ্র্যাকশনটা শিখবো সেটা হচ্ছে মিক্সড ফ্র্যাকশন। দেখুন মিক্সড ফ্র্যাকশন নামের মধ্যে বুঝতে পারছি কি যে কিছু একটা মিক্সড, মানে কিছু একটা মিক্সড হবে বা মেশানো হবে, যাকে আমরা বাংলায় বলি মিশ্র ভগ্নাংশ, ঠিক আছে। মিশ্র ভগ্নাংশ কাকে বলে? না, মনে রাখতে হবে যে এই মিক্সড ফ্র্যাকশন হচ্ছে একটা কম্বিনেশন। কি একটা কম্বিনেশন? কার কার কম্বিনেশন? না, একটা ইন্টিজার এবং একটা প্রপার ফ্র্যাকশন। তাহলে কম্বিনেশন অফ কি ইন্টিজার অ্যান্ড প্রপার ফ্র্যাকশন, ঠিক আছে। প্রপার ফ্র্যাকশন মানে কি? একটা পূর্ণ সংখ্যা। দেখুন যখন নাম্বার সিস্টেম শিখবো তখন পূর্ণ সংখ্যা কাকে বলে, স্বাভাবিক সংখ্যা কাকে বলে, এগুলো পুরোপুরি বুঝবো। পূর্ণ সংখ্যা মানে আপাতত মনে রাখুন যে কোনো সংখ্যা, মানে সেটা ঋণাত্মক হতে পারে, ধনাত্মক হতে পারে, ঠিক আছে। তো শূন্যটাও কিন্তু ইন্টিজারের মধ্যে রয়েছে। তো ইন্টিজার এবং কম্বিনেশন অফ ইন্টিজার অ্যান্ড প্রপার ফ্র্যাকশন যদি উদাহরণ হিসেবে বলেন, তাহলে উদাহরণ হিসেবে আমি দিতে পারি যে 2/1/3। কি? 2/1/3। দেখুন 2/2 হচ্ছে ইন্টিজার পার্ট আর 1/3 হচ্ছে কি প্রপার ফ্র্যাকশন। বোঝা গেছে? এবার প্রশ্ন হবে যে 3/7 এইটা কি প্রপার, এইটা কি মিক্সড ফ্র্যাকশন নয়? না, এটা মিক্সড ফ্র্যাকশন হলো না, এটা মিক্সড ফ্র্যাকশন হলো না। কারণ এখানে কি ফ্র্যাকশন রয়েছে? এখানে এটা ইমপ্রপার ফ্র্যাকশন রয়েছে। তাহলে আগে এই ইমপ্রপার ফ্র্যাকশনটাকে প্রপার ফ্র্যাকশনে নিয়ে যেতে হবে বা মিক্সড ফ্র্যাকশনে নিয়ে যেতে হবে, ঠিক আছে। সেটার নিয়মটা আমি বোঝাবো। দেখুন এবার আশা করছি এটা বোঝা গেছে। এবার আমরা আরেকটা ভগ্নাংশ শিখবো, সেটা হচ্ছে কি রেসিপ্রোকাল ফ্র্যাকশন। সেটা কি ফ্র্যাকশন? সেটা হচ্ছে রেসিপ্রোকাল ফ্র্যাকশন বা ইনভার্স ফ্র্যাকশন, যাকে আমরা বলি অনন্যক ভগ্নাংশ। যাকে আমরা কি বলি? অনন্যক ভগ্নাংশ, ঠিক আছে। খুব সোজা দেখবেন আপনারা এরকম টাইপের, যখন আমি সিম্পলিফিকেশনে অঙ্ক করাবো যে কোনো একটা সংখ্যা এবং তার অনন্যকের যোগফল 7, তাহলে অনন্যক ভগ্নাংশ কাকে বলে? না, ধরুন একটা 3/8 একটা ফ্র্যাকশান। এই 3/8 ফ্র্যাকশানের এই অনন্যক ফ্র্যাকশান কি হবে? 3/8 ফ্র্যাকশানের মানে কোনো একটা ভগ্নাংশের হর লব হবে, লব হর হবে, মানে অল্টারনেট হবে, ঠিক আছে। মানে 8 লবের জায়গায় হর যাবে এবং হরের জায়গায় লব যাবে। তাহলে কত হবে? 3/8 অনন্যক কি হবে? 8/3 হবে। বোঝা গেছে? আচ্ছা, এবার দেখুন এবার কি করব? আমরা কনভার্ট করা শিখবো। এবার কি শিখবো? আমরা কনভার্ট করা শিখবো। এই গেল মোটামুটি টাইপ, এই টাইপগুলি জানলে হবে। আরেকটা ফ্র্যাকশন একটু বলে রাখি, সেটা হচ্ছে কম্পাউন্ড ফ্র্যাকশন, ঠিক আছে। সেটা হচ্ছে কি কম্পাউন্ড ফ্র্যাকশন, যাকে আমরা বলি জটিল ভগ্নাংশ। যাকে কি বলি আমরা? যাকে বলি যে জটিল ভগ্নাংশ। জটিল ভগ্নাংশ কি? মনে করতে রাখতে হবে যে কোনো একটা ভগ্নাংশের লবও একটা ভগ্নাংশ আর হরও একটা ভগ্নাংশ। কীরকম? ধরুন 1/3/3/5, ঠিক আছে। বা এরকমও হতে পারে 5/7/9। তাহলে 5টাও তো একটা ভগ্নাংশ, কারণ 5কে আমরা লিখতে পারি না 5/1, একেও তো p/q ফর্মে লেখা যাচ্ছে। তাহলে 5/7/9, ঠিক আছে। মানে এইটা হচ্ছে লব, 5টা হচ্ছে লব আর 7/9টা হচ্ছে হর। আর এখানে লবটা হচ্ছে 1/3, হরটা হচ্ছে 3/5। বোঝা গেছে? এটা হচ্ছে কম্পাউন্ড ফ্র্যাকশন। এবার আমরা একটু কনভার্ট করা শিখবো, সেটা হচ্ছে ইমপ্রপার ফ্র্যাকশন থেকে সেটা মিক্সড ফ্র্যাকশানে কনভার্ট করা শিখবো, ঠিক আছে। একটা ইমপ্রপার ফ্র্যাকশানের উদাহরণ ছোট করে একটা নিচ্ছি, 11/7, ঠিক আছে। দেখুন কি করব? 7 দিয়ে 11কে ভাগ করব। দেখুন নিয়মটা শিখাচ্ছি। 7 দিয়ে 11কে ভাগ করব। 7 × 7 ভাগশেষ কত? 4। যেটা ভাগফল সেটাই হবে আমার ইন্টিজার পার্ট, ঠিক আছে। মিক্সড ফ্র্যাকশানের সেটাই হবে ইন্টিজার পার্ট, এবং যেটা রিমাইন্ডার সেটা হবে আমার নিউমেরেটার, এবং যেটা আমার থাকবে, যেটা আমার ভাজক, সেটা হবে কি
আমার ডিনোমিনেটার। বোঝা গেছে? তাহলে 11 এর 7কে যদি আমরা মিক্সড ফ্র্যাকশানে আনি তাহলে 1/4 7। একই রকমভাবে যদি আমরা মিক্সড ফ্র্যাকশানকে যদি আমরা ইমপ্রপার ফ্র্যাকশানে নিয়ে যাই, ইমপ্রপার ফ্র্যাকশানে যদি আমরা নিয়ে যেতে চাই, তাহলে দেখুন এখানে একটা উদাহরণ দিচ্ছি। উদাহরণটা সেই একই দিচ্ছি, 1/4 7। কীভাবে এই মিক্সড ফ্র্যাকশানকে ইমপ্রপার ফ্র্যাকশানে নিয়ে যেতে হয় না, 7 1 7 যুক্ত 4, 7 গুণিত 1 যুক্ত 4 বাই যে যা ডিনোমিনেটার থাকবে তাই ডিনোমিনেটার থাকবে, 7 1 7 4 11 7। আশা করছি বোঝা গেছে। ঠিক আছে, যত বড় ভগ্নাংশই হোক না কেন এই সেম প্রসেসে হবে। এবার আমরা একটা নতুন জিনিস শিখব, সেটা কি, ধরুন একটা 2/3 2/3 একটা মিক্সড ফ্র্যাকশান দেওয়া আছে। কি দেওয়া আছে? একটা মিক্সড ফ্র্যাকশান দেওয়া আছে। ঠিক আছে, দেখুন 2/3 আমরা লিখতে পারি কত, 2 যুক্ত 3/5। ঠিক আছে, সেম মান কিন্তু সেম আসবে। আমি একটু দেখিয়ে দিই। 5 2 10 3 13, মানে এটা কত হলো 13 5, তাই তো? একে যদি আমি 5 2 10 3 কত হবে, এটা যদি আমি যোগ করি এটাও কত হবে, 13 5 হবে। তাহলে আমি লিখতে পারি কোন আকারে, কোনো একটা মিক্সড ফ্র্যাকশানকে আমি এইরকমভাবে কিন্তু লিখতে পারি। 2/3 2 পূর্ণ, এটা হচ্ছে আমার পূর্ণ সংখ্যা, এটা হচ্ছে ইন্টিজার, আর 3/5 হচ্ছে প্রপার ফ্র্যাকশান। তাহলে 2/3 আমি লিখতে পারি 2 যুক্ত 3/5। অবভিয়াসলি এটা মিক্সড ফ্র্যাকশান, আর মিক্সড ফ্র্যাকশান মানে এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, মানে প্রপার ফ্র্যাকশান হতে হবে। বোঝা গেছে? এবার আমরা একটা কোশ্চেন করব। দেখুন 1/3 যুক্ত 1/8 যুক্ত 2/4 আগে ছোট সংখ্যা দিয়ে নিয়ম শিখুন। ঠিক আছে, বেসিক জিনিস শেখার সময় কোনো তাড়াহুড়ো নেই। শিখে গেলে তারপরে আপনি স্পিডে করুন, মাইন্ড ক্যালকুলেশন করুন। ঠিক আছে, আমি জাস্ট এখন শেখাবার জন্য এখন যে লাইনটা লিখতে হচ্ছে সে লাইনটা কিন্তু আপনার লিখতে হবে না। কীরকম দেখুন, এইগুলো কি 1 + 3/5 লিখতে পারি, 1 + 8/9 লিখতে পারি, 2 + 4/5 লিখতে পারি। ঠিক আছে, তাহলে এইগুলো কি আমার পূর্ণ সংখ্যাগুলো তো যোগ হয়ে যাচ্ছে, 2 1 3 1 4। তাহলে 4 যুক্ত কত থাকলো আমার, 3/5 যুক্ত 8/9 যুক্ত 4/5। বোঝা গেল? তাহলে সিম্পল আমি যোগ করব। যোগ কত করব, 5 9 আর 5-এর যদি আমরা লসাগু করি তাহলে কত হবে, 45। 5 9 45, 9 3 27, 9 5 45, 5 8 40, 5 9 45, 9 4 36। ঠিক আছে, তাহলে কত হচ্ছে, 4 যুক্ত 103/45। ঠিক আছে, কিন্তু এইভাবে তো রাখা যাবে না। ঠিক আছে, তাহলে এটা কি এসছে, এটা ইমপ্রপার ফ্র্যাকশান এসছে। এটা ইমপ্রপার ফ্র্যাকশানকে আমরা কি করব, আমরা ইমপ্রপার ফ্র্যাকশানকে মিক্সড ফ্র্যাকশানে নিয়ে আসবো। যদি মিক্সড ফ্র্যাকশানে নিয়ে আসি তাহলে এটা মিক্সড ফ্র্যাকশান আনলে কত হবে, দেখুন লিখছি একটু, 4 প্লাস, দেখুন 2 পূর্ণ 45 2 90 10 13। ঠিক আছে, তাহলে 2 পূর্ণ, তাহলে এখানে জাস্ট আমি লিখে একটু দেখাচ্ছি, কিন্তু এগুলো আপনার মাইন্ড ক্যালকুলেশন হবে। 2 পূর্ণ 13 45 কত হচ্ছে, 2 পূর্ণ 13 45 হচ্ছে। এটা কত হচ্ছে, 2 পূর্ণ 13 45। তাহলে 2 পূর্ণ মানে 13 45 মানে 2 যুক্ত 13 45, তাহলে 4-এর সাথে 2 যোগ হবে 13 কত 45। তাহলে 4 2 6 পূর্ণ 13 45। ঠিক আছে, এই যে লাইনটা আমি লিখলাম এই লাইনটা আপনার লেখার কোনো দরকার নেই। বোঝা গেছে কি বললাম? এই লাইনটা লেখার কোনো দরকার নেই, এই লাইনটা এখানেই হবে, এর পরেই কিন্তু আপনি করতে পারবেন। তাহলে 6 পূর্ণ 13 45 মানে অপশান নাম্বার কত, অপশান নাম্বার ডি। বোঝা গেছে? এবার যদি এরকম থাকে কোশ্চেন, যদি এটা বিয়োগ থাকে, যদি বিয়োগের বেলাতে আমরা কি করব। ঠিক আছে, দেখুন এই অঙ্কটার ক্ষেত্রে বিয়োগের ক্ষেত্রে আগে একটা স্টেপ আমি লিখে দেখাচ্ছি। এই স্টেপটা যখন আপনি কোশ্চেনে করবেন তখন কিন্তু লিখে দেওয়ার দরকার, মানে লেখার দরকার নেই, এটা মাইন্ড ক্যালকুলেশন হবে। ঠিক আছে, কীরকম দেখুন, 5 পূর্ণ 2 3, মানে আমি জাস্ট একটু লিখছি 5 যুক্ত 2 3। ঠিক আছে, আচ্ছা এটা 3 পূর্ণ 2/5, যদি 3 পূর্ণ 2/5 মানে 3 যুক্ত 2/5, বাট সামনে একটা কি আছে, মাইনাস আছে, তাহলে -3 - 2/5। ভালো করে জিনিসটা বুঝবেন, এই মাইনাসটাকে আমি বাদ দিচ্ছি। এই মাইনাসটাকে যদি আমি বাদ দিই তাহলে 3 পূর্ণ 2/5 কত হবে, 3 যুক্ত 2/5, বাট সামনে একটা মাইনাস আছে মানে কি হবে, মাইনাসটা গুণ হয়ে যাবে। তাহলে -3 - 2/5 প্লাস কত, প্লাস 7 পূর্ণ 1/4 মানে 7 যুক্ত 1/4। ভাববার তো দরকার নেই, 5 সাথে 12, 12 - 3 মানে কত, 9। 9 যুক্ত বন্ধনীর মধ্যে কি থাকবে, 2/3 মাইনাস 2/5 প্লাস 1/4। বোঝা গেছে? তাহলে যদি আমরা এটা যোগ করি
9 যুক্ত কত হচ্ছে 12, 3 এটা 5 আছে, সরি 2 এর 5 তাহলে 5 3 12, 5 3 15 4 60, তাহলে লসাগু কত 60, 3 20 60 মানে 40 মাইনাস 5 12 60 মানে 12 2 24 মাইনাস 4 15 60 মানে প্লাস 15। ঠিক আছে, তাহলে এটা দেখতে পাচ্ছি আমরা 40 55 55 থেকে 20 বিয়োগ মানে হচ্ছে 35 35 থেকে 4 বিয়োগ মানে 31, তাহলে 9 যুক্ত 31 এর 60 মানে কত 9 পূর্ণ 31 এর 60। এখন আমি শেখাচ্ছি বলে সময় লাগছে বুঝতে, ঠিক আছে, কিন্তু যখনই আপনি কি করবেন, এই লাইনটা তো আপনার করার দরকার হবে না, এই লাইনটা কি হবে, এই লাইনটা মাইন্ড ক্যালকুলেশন হবে, এই লাইনটা আপনার কি হবে মাইন্ড ক্যালকুলেশন হবে, তাই না? শুধু আপনাকে এইখানে যোগ বিয়োগটা করে শুধু এই ভগ্নাংশের যোগটা বা বিয়োগটা আপনাকে কিন্তু করতে হচ্ছে, বোঝা গেছে? তাহলে 9 পূর্ণ 31 60 মানে কত, অপশান নাম্বার এ, বোঝা গেছে? একটা যোগ দিয়ে করলাম, একটা বিয়োগ দিয়ে করলাম। আচ্ছা, এবার একটু বিয়োগের ব্যাপারটাও দেখুন। যোগের ব্যাপারটা যেহেতু খুব ভালো করে জিনিসটা বোঝালাম, যোগ বিয়োগ নিয়ে করলাম, কিন্তু একটা কোশ্চেন এরকমও থাকতে পারে যে 18 মাইনাস 5-এর 8, সেই ক্ষেত্রে এটা ছোট সংখ্যা দিয়ে, দেখুন আমি প্রত্যেকটা অঙ্ক ছোট সংখ্যা দিয়ে করছি কেন, যাতে প্রথমটা বুঝতে সুবিধা হয়। এবার আপনি যত বড় সংখ্যা লাগান না, এখানে এটা 18-র জায়গায় আপনি 988 লাগান না, আপনি এটা 8-এর জায়গায় 588 লাগান না, এই 5-এর জায়গায় 488 লাগান না, কোনো অসুবিধা নেই। শুধু ছোট সংখ্যা দিয়ে আমি বোঝাচ্ছি বলে আগে বুঝে নিন। একবার বুঝে নেওয়ার পরে যত বড় সংখ্যা লাগাবেন তাতে মানে কোশ্চেনটা সলভ করতে আপনার বেশিক্ষণ সময় লাগবে না, আগে জিনিসটা বুঝুন। দেখুন এটা কি করা উচিত, মানে অ্যাকচুয়ালি আমরা কি করি না 18 ইন্টু 8 মাইনাস 5, কিন্তু এত বড় ক্যালকুলেশানে আমি যাব না। 18কে লেখা যায় না 17 প্লাস 1 মাইনাস কত 5-এর 8, তাই তো? তাহলে 1 মাইনাস 5-এর 8 মানে কত, 5-এর 8 মানে 3-এর 8, তাহলে 17 প্লাস কত হলো 3-এর 8, তাহলে 17 পূর্ণ 3-এর 8। তার মানে এখানে আপনাকে কোনো কাজই করতে হচ্ছে না, এখানে আপনাকে না এটা গুণ করতে হচ্ছে, না এটাকে আপনাকে আবার মিশ্র ভগ্নাংশে গুণ করে ভাগ করে আবার মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে হচ্ছে, ওই সব কিছু করতে হচ্ছে না। আশা করি এই টাইপটা বোঝা গেছে, বোঝা গেছে? এবার আমরা কি শিখবো, এবার আমরা কিছু ভগ্নাংশের ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট শিখবো। দেখুন অ্যাসেন্ডিং অর্ডার এবং ডিসেন্ডিং অর্ডার, ঠিক আছে, এখানে দেখুন একটু গুলিয়ে যায়, সেটা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার মানে কি? অ্যাসেন্ডিং অর্ডার মানে হচ্ছে ছোট থেকে বড়, ছোট থেকে বড়, ঠিক আছে, মানে ভগ্নাংশের ছোট থেকে বড় আপনাকে বলছে। আবার বাংলা ভাষায় বলতে পারে ঠিক আছে ঊর্ধ্বক্রমে, কি বলতে পারে ঊর্ধ্বক্রমে সাজাও, কি বলতে পারে ঊর্ধ্বক্রমে সাজাও। আবার ডিসেন্ডিং অর্ডারটা মানে কি বড় থেকে ছোট, বড় থেকে ছোট। আবার যদি এটা বাংলা ভাষায় বলে তাহলে সেটা কি হবে অধক্রমে সাজাও, অধক্রমে সাজাও, বোঝা গেছে? তাহলে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে বা ডিসেন্ডিং অর্ডারে সাজাতে হবে, বা আপনাকে দিতে পারে কি লার্জেস্ট কোনটা বা স্মলেস্ট কোনটা। লার্জেস্ট না বলে আপনাকে বলে দিল গ্রেটেস্ট কোনটা বা স্মলেস্ট কোনটা, বোঝা গেছে? তাহলে আমরা ডাইরেক্ট একেবারে কোশ্চেনে চলে যাব। আগে আগে দুটো জিনিস একটু শিখে নিই, ঠিক আছে? দেখুন প্রথমে জিনিস একটা কি, ধরুন একটা ভগ্নাংশ আছে টাইপ 1, টাইপ ওয়ানে কি, ধরুন একটা ভগ্নাংশ আছে 1-এর 7, 2-এর 7, 3-এর 7, 4-এর 7, 5-এর 7, ঠিক আছে, এরকম টাইপের আছে। তো এই ভগ্নাংশগুলোর আমরা দেখতে কি পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটারই কিন্তু হর একই, প্রত্যেকটারই কিন্তু কি হর একই। যদি প্রত্যেকটার হর একই হয়, যদি ভগ্নাংশগুলির প্রত্যেকের হর একই হয়, তাহলে যার লব বড় তাহলে সেটা বড়, যার কি যার লব বড়, যার লব বড় তাহলে লার্জেস্ট হচ্ছে সেইটা, তাহলে লার্জেস্ট সেই, বোঝা গেছে? আর যার লব ছোট তাহলে স্মলেস্ট সেই, বোঝা গেছে? স্মলেস্ট সেই। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেহেতু প্রত্যেকটা ভগ্নাংশের হরগুলো একই আছে, দেখুন এই জিনিসটা টাইপ 1-এ কিন্তু জিনিসটা বুঝে নেবেন, এখানে কিন্তু আমি লিখিনি, যার হরগুলো একই তাহলে যে ভগ্নাংশের লব বড় মানে 5-এর 7 হচ্ছে আমার কি লার্জেস্ট এবং 1-এর 7 হচ্ছে কি আমার স্মলেস্ট, বোঝা গেছে? 1-এর 7 হচ্ছে কি আমার স্মলেস্ট, ক্লিয়ার? এবার নেক্সট জিনিস, নেক্সট একটা টাইপ একই রকমভাবে একই উদাহরণটাকে যদি আমি ঘুরিয়ে দিই, কীরকম যে টাইপ নম্বর 2, সেটা হচ্ছে ধরুন এরকম দিচ্ছে, সেটা হচ্ছে 2-এর 9, আচ্ছা 2-এর
11, 2 13, 2 7, ঠিক আছে। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি কি হরগুলো একই, না লবগুলো একই। বোঝা গেছে কি দেখতে পাচ্ছি আমরা? লবগুলো যদি লবগুলো একই হয়, আবার লিখে দিচ্ছি, যদি লবগুলো একই হয় তাহলে যার হরটা বড়, যার হর বড়, স্মলেস্ট সেই, তাহলে কি স্মলেস্ট সেই। বোঝা গেছে। আবার যার হর ছোট, যার হর ছোট, লার্জেস্ট সেই, লার্জেস্ট সেই। বোঝা গেছে কীরকম? তাহলে আমরা দেখতে পাচ্ছি কি লবগুলো প্রত্যেকটার একই, তাহলে যার হর বড়, হর কার বড় 13, তাহলে এইটাই কি হবে 2 13, এটাই কি হবে স্মলেস্ট, এটা কি হবে স্মলেস্ট। এবং যার লব সবচেয়ে হর সবচেয়ে ছোট মানে কত 2 7, তাহলে এটাই হবে আমার কি লার্জেস্ট। বোঝা গেছে। এই দুটো টাইপ মোটামুটি আশা করছি বোঝা গেছে। এবার দেখুন, এবার 3 নম্বর টাইপ একদম কোশ্চেনের সহিত আমি দেখুন কোশ্চেন নম্বর 1, ঠিক আছে। দেখুন এই যে দেখুন 4টে ভগ্নাংশ কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং ফ্র্যাকশন ইজ দ্য স্মলেস্ট, নিচের ভগ্নাংশগুলির মধ্যে কোনটা সবচেয়ে ছোট। আচ্ছা দেখুন 15 16 19 20 24 25 34 35, ঠিক আছে। এটা এসএসসি সিজিএল 2010 সালের কোশ্চেন, ঠিক আছে। তাহলে এই কোশ্চেনটাতে আমরা দেখতে পাচ্ছি যে ভগ্নাংশগুলো আছে না এর হর একই না এর লব একই নয়, কিন্তু এরকম টাইপের অঙ্ক দেখে দেখে 1 সেকেন্ডের মধ্যে সেকেন্ডে করা যাবে। কীরকম আমি জাস্ট একটু বোঝাচ্ছি, আগে বুঝে নিন, ঠিক আছে। দেখুন লব আর হরের ডিফারেন্স কত 1, লব আর হরের ডিফারেন্স কত 1, লব আর হরের ডিফারেন্স কত 1, লব আর হরের ডিফারেন্স কত 1। যদি 3টে 4টে 5টা যতগুলো ভগ্নাংশ থাক, যদি তাদের লব আর হরের ভগ্নাংশ একই হয়, তাহলে তাদের মধ্যে যার লব সবচেয়ে বড় সেটা হচ্ছে সবচেয়ে বড়, যার লব সবচেয়ে ছোট সেটা হচ্ছে ছোট। তাহলে আমি দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ভগ্নাংশের ডিফারেন্স, লব আর হরের ডিফারেন্স একই সেম, কিন্তু এই সবচেয়ে ছোট কি লব সবচেয়ে ছোট কার 15, তাহলে সবচেয়ে ছোট ভগ্নাংশ কি হবে 15 16। বোঝা গেছে। কিন্তু এবার আমি আরেকটা অঙ্ক দিচ্ছি, এবার কিন্তু এবার স্পিডে করতে হবে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 2, দেখুন এই অঙ্কটা আপনি দেখে দেখে করতে পারবেন। কি দেখুন, দেখুন দেখতে পাচ্ছি আমরা যে ভগ্নাংশগুলো রয়েছে তার মধ্যে লব আর হরের ডিফারেন্স কত 1, লব আর হরের ডিফারেন্স কত 1, লব আর হরের ডিফারেন্স কত 1, লব আর হরের ডিফারেন্স কত 1। তাহলে যার লব বড় সেটা সবচেয়ে বড় হবে। লব কার বড়? লব হচ্ছে বড় হচ্ছে 7 8, মানে 7 হচ্ছে সবচেয়ে বড়, তাহলে 7 8 হচ্ছে সবচেয়ে গ্রেটেস্ট। এখানে আমাকে কি চাইছে? এখানে আমাকে গ্রেটেস্ট চাইছে। বোঝা গেছে। কিন্তু দেখুন আগের অঙ্কে কি ছিল, আগের অঙ্কে লব আর হরের ডিফারেন্স একই ছিল, কিন্তু যদি ডিফারেন্স আলাদা হয়, ঠিক আছে, ডিফারেন্স যদি আলাদা হয় কীরকম, দেখুন 5 আর 6 ডিফারেন্স কত 1, 6 আর 11 ডিফারেন্স কত 5, 2 আর 3 ডিফারেন্স 1, 8 9 ডিফারেন্স 1, 6 7 ডিফারেন্স 1। প্রতিটা ডিফারেন্স 1, বাট একটার ডিফারেন্স হচ্ছে 5। মনে রাখতে হবে যে ধরুন এটা 2 ডিফারেন্স হলো, এটা 3 ডিফারেন্স হলো, তাহলে যে সংখ্যাগুলো ডিফারেন্স হচ্ছে প্রত্যেকটা সংখ্যার আমরা কি বের করব? লসাগু বের করব। কি বের করব? লসাগু বের করব, ঠিক আছে। তাহলে 1 আর 5-এর লসাগু এখানে কত হবে? 5 হবে লসাগু। 1 আর 5-এর মানে এখানে তো ডিফারেন্স কি শুধু 1 আর 5 রয়েছে, তাহলে 1 আর 5-এর ডিফারেন্স কত? 1, মানে সরি 5, মানে ডিফারেন্সের লসাগু কত? 1 5 লসাগু। তাতে লসাগু যদি 5 হয় তাহলে মনে রাখতে হবে তাহলে এখানে আমাকে কত দিয়ে গুণ করতে হচ্ছে? 5 দিয়ে। কিন্তু এখানে যেহেতু 5 আছে তাই এটা 5 দিয়ে 1 দিয়ে গুণ হবে। এটা কত দিয়ে গুণ হবে? 5 দিয়ে গুণ হবে, এটা 5 দিয়ে গুণ হবে, এটা 5 দিয়ে গুণ হবে। জাস্ট মনে রাখতে হবে। এবার দেখুন আমি এখানে 5 দিয়ে গুণ করেছি, এখানেও অ্যাকচুয়ালি 5 দিয়ে গুণ হচ্ছে, কিন্তু এখানে 1 দিয়ে গুণ হচ্ছে, এখানে 5 দিয়ে, মানে লবেও যে সংখ্যা গুণ হচ্ছে হরেও সেই সংখ্যা গুণ হচ্ছে। এটা একটা থিওরি, সেটা আমি একটু বলে দিই যে 2-এর 3 যদি একটা ভগ্নাংশ হয়, এই 2-এর 3-এর ভগ্নাংশে যদি সেম সংখ্যা আমি গুণ করি বা সেম সংখ্যা আমি ভাগ করি, যে ভগ্নাংশটা পাবো সেটা আলাদা নয়, সেটা তারই সমতুল্য ভগ্নাংশ পাবো। একে আমরা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশান বলি। লব আর হরে যদি আমরা একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করি, ঠিক আছে। তাহলে আমরা আমাদের নিচটাকে নিয়ে কাজ নেই, আমাদের নিচগুলো নিয়ে কাজ নেই, আমাদের উপরগুলো নিয়ে কাজ। আমি আবার বলছি, খুব মন দিয়ে জিনিসটা বুঝবেন। এটার কত, এটার ডিফারেন্স কত 1, তাহলে এটা ডিফারেন্স কত করতে হবে? 5 করতে হবে, তাহলে গুণিত 5 করলাম। এটা ডিফারেন্স কত? 5 আছে, গুণিত 1, এটা ডিফারেন্স কত 1 মানে গুণিত 5, এটা ডিফারেন্স কত 1 মানে গুণিত 5, এটা ডিফারেন্স কত 1 মানে গুণিত 5। দেখতে পাচ্ছি গুণ করে যার লবটা বড় হবে সেটাই সবচেয়ে বড় হবে, ঠিক আছে। তাহলে এটা 25 6 10 40 30, 40 30, তাহলে 8-এর 9, তাহলে 8-এর 9 হবে কিন্তু সবচেয়ে বড়। বোঝা গেছে। দেখুন আপাতত ক্লাস এখানে শেষ করছি।
আমি জানি আরও অনেক টাইপের অঙ্ক এখানে হয়, ছোট বড়, অনেক বড় বড় সংখ্যার ছোট বড় হয়, যেগুলো আমরা সিম্পলিফিকেশনের চ্যাপ্টারে আরও অনেক করব, ঠিক আছে? কারণ এই তো সবে শুরু, ঠিক আছে? কারণ এবার আমরা যে ফ্র্যাকশনগুলো নিয়ে কাজ করব সেগুলো অনেক বড় বড় ফ্র্যাকশন, বাট আমি যে নিয়মগুলো শেখালাম আশা করছি এই নিয়মগুলো বুঝতে পেরেছেন। এরপরে আমরা আরও আলাদা আলাদা অঙ্ক করব, ঠিক আছে? তো ভিডিও আজকে এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সমস্ত নোটিফিকেশান সবার আগে পান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।